দেশে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। মুক্তিযুদ্ধ, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, লাল সবুজের পতাকা এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই সবই আমাদের সবচেয়ে বড় বন্ধু। এবং সেই বন্ধুত্বের নিবেদনে আমি ইভান সাই শুরু করছি আমাদের আজকের বন্ধু তোমারই খোঁজে। দর্শক, আমাদের এই আয়োজনে বিশিষ্ট কোনো মানুষকে আনি, প্রিয় কোনো মানুষকে আনি এবং তার জীবন থেকে তুলে আনবার চেষ্টা করি তার জীবনের বন্ধুত্বের গল্প। আজও আমরা তেমনি একজনকে পেয়েছি, তিনি আমাদের সবার প্রিয় কবি অসীম সাহা। তার সাথেও কথা বলবো, বন্ধুত্বের গল্প শুনবো জীবনের নানান দিকের কথা। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো? খুব ভালো আছি। আপনাকে পেয়ে তো সম্মানিতও লাগছে, ভালোও লাগছে। আমার তো নিজের গৌরব বোধ হচ্ছে, এত একটা কাজের জন্য তোমরা ডেকেছো, অসাধারণ ব্যাপার। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমি শুরুতেই জানতে চাই, এই সেই স্পোর্টস ময়দান বা এখন সোহরাওয়ার্দী উদ্যান যাই বলি, এখানে সেই ৭ই মার্চের ভাষণও আপনি শুনেছেন। আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছেন এবং আজকে মূলত আমরা বন্ধুত্বের কথাগুলোই শুনবো। তারপরও কেমন লাগছে এবং সেই দিনটার কথাও একটু শুনতে চাই। যখনই আমি এই সোহরাওয়ার্দী উদ্যানে আসি বা এর আশপাশ দিয়ে হেঁটে যাই, তখন আমার ওই ৭১-এর স্মৃতি, ৭০-এর যে ৭ই মার্চের ভাষণ, সেই সব মনে পড়ে। প্রতিদিনের মিছিল, মিটিংয়ে অংশগ্রহণ করা, তারপর সর্বশেষ বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের জন্য ডাক। তখন তো এই সোহরাওয়ার্দী উদ্যানে এই গাছপালা ছিল না, এটা ছিল সোহরাওয়ার্দী উদ্যান, তখন ছিল রেসকোর্স ময়দান। ফলে এখানে রেসকোর্স হতো বলে গোটা এলাকা খোলা ছিল এবং বসলে চতুর্দিক দেখা যেত। এবং ওই দিন এত মানুষ হয়েছিল, আসলে অনেকে বলে ১০ লক্ষ, অনেকে মানে এটা আসলে গণনা করে বলা মুশকিল। আমি ছিলাম জগন্নাথ হলে থাকতাম, সেখান থেকে বেরিয়ে এসে আমি টিএসসির দিক থেকে ওই কর্নারটায় বসেছিলাম। আর পেছন দিকে ছিল বাসাতে লক্ষ লক্ষ নরনারী। এবং আশ্চর্য হচ্ছে, মানুষের আবেগের জায়গায় এমন একটা তীব্র স্থানে পৌঁছে গিয়েছিল যে তারা জানে যে এই আস্ত বাস কোনো কাজে লাগবে না, কারণ মানুষের হাতে তো লাঠি দরকার। সে আস্ত বাস সহ ২-৩জন ঘাড়ে করে নিয়ে এসছে। ওটা হচ্ছে আবেগের জায়গা। সে যে তার বাস দরকার হবে, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সে বাস নিয়ে চলে এসছে। এবং মানে মুহুর্মুহু গগর বিদারী চিৎকার চলছে। বঙ্গবন্ধু তখনও আসেননি। যখন বঙ্গবন্ধু এলেন, সেই সময়টার ব্যাখ্যা আসলে অনুভূতি দিয়ে বা ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। নিশ্চয়ই। এবার একটু আপনার ছোটোবেলার কথা শুনতে চাই এবং সেই সময় ছোটোবেলায় বন্ধুদের কথাও শুনতে চাই। মনে আছে সেই সময়ের বন্ধুদের কথা? পুরো স্মৃতি মনে আছে। আমার যখন জ্ঞান হয়েছে, তখন বাবা আমাকে, আমাদের বাড়ির পেছনটাতেই ছিল আমাদের প্রাইমারি স্কুল, ওই স্কুলে আমাকে ভর্তি করে দিয়েছিল, একদম ঠিক বাড়ির পেছনে বলতে যাবো যায়। আচ্ছা। এবং তখন ওটা ছিল ৮ চালা ঘর বলে ওটাকে, মানে কোনো দেয়াল ছিল না, বেড়া ছিল না, কিচ্ছু ছিল না, ওপেন জায়গা। সেই সময়টাতে যখন স্কুল শেষ হয়ে যেত, তখন গোটা স্কুলের যে নিচের অংশ সেটা ফাঁকা হয়ে যেত। আমরা তখন বিকেলবেলা ওখানে মার্বল খেলতাম। আমার মার্বল খেলার সাথী ছিল, সবচেয়ে প্রিয় সাথী ছিল রশিদ নামে আমার এক বন্ধু, যার বাবার ছিল বেকারির দোকান, একমাত্র বেকারির দোকান মাদারীপুর শহরে। এবং রশিদের সঙ্গে খেলতে খেলতে আমরা কিছুতেই পারতাম না। বন্ধুদের নামগুলো একটু শুনতে চাই। রশিদ ছিল, তারপর হেমায়েত ছিল, আমার অনাদি নামে একজন বন্ধু ছিল, কাজল ছিল, তারপর জিল্লুর ছিল, সৌরভ ছিল। এরা এখন অনেকে এর মধ্যে জীবিত নেই, তো এখনও মানে বেশিরভাগই আছে, কয়েকজন মারা গেছে। বলছিলাম যে আরও কথা বলবো এবং বন্ধুদের কথাগুলি আসলে শুনতে চাইবো। স্কুলে একটা দুরন্তপনা থাকে না, বন্ধুরা মিলে একটু দুষ্টামি করা, নদীতে গোসল করা, স্কুল পালিয়ে ফুটবল খেলা, সিনেমা দেখতে যায়, স্কুলে থাকে কিনা? থাকে। আপনার গল্পগুলো? আমার গল্প আছে অনেক। মানে আমি বেশ ছোটবেলায় দুরন্ত ছিলাম, এমনি বাইরে খুব ভদ্র ছিলাম, কিন্তু ভেতরে কারণ বাবার কথা চিন্তা করে আমাকে ওটা মেনটেন করতে হতো যে বাবার সম্মান নষ্ট হবে। কিন্তু ভীষণ দুরন্ত, গাছ বওয়া, তারপর বিভিন্ন জায়গায় রস চুরি করে খাওয়া, রাত্রিবেলা ফল চুরি করা, আম চুরি করা। আমার প্রিয় যার বন্ধু ছিল, যেমন অনিমেষ, রতন, শ্যামলের সঙ্গে বন্ধুত্ব ছিল বেশি। তার কারণটা হচ্ছে শ্যামল আর আমি ছোটোখাটো ছিলাম এবং ও হাফ প্যান্ট পরে আসতো, আমি হাফ প্যান্ট পরে আসতাম, আর বাকি সবাই হচ্ছে পায়জামা টায়জামা পরে আসতো। ফলে আমাদের দুজনকে আলাদাভাবে চিহ্নিত করা যেত। আর এই দিকটাতে ছিল আমার বন্ধুদের মধ্যে সৌরভ, যে একেবারে আমার শিশু শ্রেণী থেকে আমার সঙ্গে পড়াশোনা করেছে, তারপর জিল্লুর,
আমার পাশের বাসায় ছিল, তার বাবা মুক্তার ছিল। তো এদের সঙ্গে আমার মানে সার্বক্ষণিক বিকেলবেলাটা আমাদের বিশেষত সোহরাব, তারপর জিল্লু এবং কাজল, এরা আমরা দুপাশে বাসা ছিল, এক পাশে জিল্লু এবং সোহরাবদের বাসা, আরেক পাশে কাজলদের বাসা। ফলে বিকেলবেলা হলেই আমাদের এই 3-4জনের সঙ্গে দেখা হতো। আরেকজন ছিল আমাদের জুনিয়র, কিন্তু আমাদের সঙ্গে তুইতকারী সম্পর্ক ছিল, বজলু নামে। এই বজলুও আমাদের খুব বন্ধু ছিল। এবং বিশেষত সন্ধ্যের সময় তখন কিন্তু এই বিদ্যুৎ আসেনি, তখন হ্যারিকেনের মধ্যে ওই যে আগে কবি শামসুর রহমানের যেরকম বর্ণনা আছে যে বাতিওয়ালা বাতি লাগিয়ে যায়, ওই হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে যেত। হ্যাঁ, আমরা ওই আলোতে ওর নিচে দাঁড়িয়ে গল্পটা, সর্বশেষ গল্পটা আর কি। এবং ওই সময় মানুষ এত কম ছিল, চাঞ্চল্য ছিল না, একদম মানে থমথম নিস্তব্ধতা বলতে যা বোঝায় সেটা ছিল। ফলে হচ্ছে কি ওই রাস্তাটা একেবারেই ফাঁকা হয়ে যেত। ওটার নাম হচ্ছে কলেজ রোড। ওটা আমাদের বাড়ির সামনে দিকে আছে, পুরো একটা রাস্তার নামই হচ্ছে কলেজ রোড। আমরা এই কলেজ রোডের পাশেই থাকতাম। এর মধ্যে কাজল ছিল সবচেয়ে লাজুক। সে আমার 2-3 বছরের জুনিয়র বটে, কিন্তু তার সঙ্গে আমার তুমি সম্পর্কই ছিল, কারণ যেহেতু ওদের সঙ্গে পারিবারিক একটা সম্পর্ক ছিল। কিন্তু ও এত লাজুক ছিল যে ওকে ধরে রাখা যেত না। ও করলো হয়তো দূর থেকে দেখলো যে আমাদের কোনো একটা টিচার আসছে স্কুলের, সে কোনো কথা নেই, কেউ তাকে ঠেকাতে পারবে না। সে পেছন দিকে লাফ দিয়ে উঠে ঘরের মধ্যে ঢুকে একদম দোতলায় উঠে যেত, তাকে ডেকে নামানো যেত না। টিচার চলে গেলে তারপর সে নামতো। আমার এই বন্ধুটা এখনও সে এরকমই লাজুকি এই বয়সেও সে লাজুকি আছে, এরকম যেমন ছিল। তারপর আমার অনাদির ছিল আমার প্রতিদিন খেলার সঙ্গেই। আমাদের বাড়ির সামনে একটা অনেক বড় মাঠ ছিল, খোলা মাঠ। সেখানে আমরা দাঁড়িয়ে বান্ধা খেলতাম। অনাদির সঙ্গে আমার এরকমই সম্পর্ক ছিল যে মানে গাঢ়তর সম্পর্ক। সে আমার বয়সে ছোট ছিল, কিন্তু গাঢ়তর সম্পর্ক বলতে যা বোঝায় সেটা ছিল। হঠাৎ করে ওর বাবা, ও ষষ্ঠী মুক্তার তার নাম, তার বাবা তার ফ্যামিলি এই অনাদির সহ পাঠিয়ে দিল ইন্ডিয়ায়। আমরা কেউ জানি না, কাউকে কিছু না জানি উনি পাঠিয়ে দিলেন। যখন পরের দিন অনাদিকে দেখলাম না, আমার মনে আছে আমি খুব কেঁদেছিলাম, কারণ আমার একটা কাছের বন্ধুকে আমি হারিয়ে ফেললাম। এরপর শুধু কাজলদের বাসা, এক বাসা পার হয়েই হচ্ছে কাজলদের বাসা। তাদের কাছে পেয়ারা খাওয়া থেকে শুরু করে সব। আর ওর বাবা কখনো কোনো দিন আমাদের বাধা দেয়নি। ওর বাবা এত ভালো মানুষ ছিল যে আমরা যাই অত্যাচার করি না কারণ উনি মেনে নিতেন। ওদেরও বিশাল জায়গা ছিল, পুকুরে মাছ ধরা থেকে শুরু করে সমস্ত দুষ্টিমি করেছে, এমনকি ওদের গাছের রসও আমরা চুরি করে খেয়েছি। আচ্ছা, আপনার কিন্তু সেই বন্ধুটির সাথে পরে কি আর দেখা হয়েছিল কখনো? অনেকদিন আমি খোঁজ নিয়েছিলাম, তার ঠিকানাও পেয়েছিলাম, কিন্তু তার সন্ধান আমি কলকাতায় করেছি, কিন্তু আমি পাইনি। পরে শুনেছি যে সে আর্মিতে গেছে, সত্য মিথ্যা জানি না, এখন বেঁচে আছে কিনা তাও জানি না। আসলে আমরা যখন এই অনুষ্ঠানটা করি বা এই অনুষ্ঠানটার নামের মাঝখান থেকে যে উদ্দেশ্যটা আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে বন্ধুত্বের দিনগুলি মনে করিয়ে দেয়া, বন্ধু আসলে কতটা গুরুত্বপূর্ণ জীবনে সেটাও খানিকটা অনুভব করানো। পাশাপাশি যে মানুষগুলো আসেন তারা যখন কথা বলেন, যেমন আমাদের প্রিয় কবি অসীম সাহা বলছিলেন তার এক বন্ধুর কথা, যদি এই অনুষ্ঠান দেখতে গিয়ে তার পরিচিত কিংবা যে কোনোভাবে কেউ সেই বন্ধুটির সন্ধানও দিতে পারেন বা সন্ধান মিলে যায়, সেটা বোধহয় একটা বড় পাওয়া হবে। আমরা আরও কথা বলবো, আমরা একটু সামনের দিকে কোথাও যাব নিশ্চয়ই, এবং সেখানে যাওয়ার পরে মনে হয় যে একটা অন্যরকম সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। নিশ্চয়ই সেটা হয়। চলুন। করে অনেকদিন পর কোনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া বা তাকে নতুন করে ফিরে পাওয়ার মাঝখানে একটা দারুণ আনন্দ আছে। আমি জানি যে আপনার জীবনে এরকম একটি ঘটনা আছে, সেই গল্পটা একটু শুনতে চাই। বন্ধু তো মানে অনেকের সঙ্গে আসলে আকস্মিকভাবে দেখা হয়েছে, তার মধ্যে একটি কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে প্রায় 45 বছর পরে এক বন্ধুর সঙ্গে আমার দেখা হলো কলকাতায়। এটা আমার এক বন্ধু মাদারীপুরের, ও সাজিদুল হক চুন্নু, একদম স্কুলের বন্ধু ছিল, স্কুলের বন্ধু ছিল। সে আমাকে বলল যে তুমি স্বপনের ওখানে যেও। মানে কোন স্বপন? বলে কেন, ওই যে পান্থনিবাস হোটেলের এখন মালিক। পরে ও মনে করিয়ে দিল যে স্বপন এই ছিল, কুলপদ্বীপে বাসা ছিল, তুমি এবার অবশ্যই দেখা করবে। তো তখন সত্যিকার অর্থে আমি গিয়ে যখন তার সঙ্গে দেখা করে পরিচয় দিলাম, সে প্রায় উন্মাদের মতো, কারণ এই 45 বছর পরে একটা, তখন সে কতটুকু ছিল বয়স, সেই বয়সে এই বয়সে সে তার সঙ্গে দেখা হয়, এটা আমার জীবনে একটা মানে কি বলবো যে একটা মানে অত্যন্ত আনন্দদায়ক তো বটে, বিস্ময়কর স্মৃতিও। এই পাওয়াটা আমার কাছে মনে হচ্ছে অনেক বড়। তেমনি করে অনাদিকে যার কথা বলেছিলাম, তাকে যদি আমি পেতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু তাকে পাইনি। আচ্ছা, এমন যদি হয় যে এই দেখা হওয়ার সূত্রেই মনে হলো বা বলছিলাম যে একটি দারুণ সময় আমরা তৈরি করতে চাই, মানে আপনারই কোনো বন্ধু এসে এখন আমাদের সাথে আসেন,
পাশেই দাঁড়ান, কথা বলেন, তখন কেমন লাগবে? এটা বলে বোঝানো মুশকিল, এই অনুভূতি আমি বললাম তো। আমি জানি যে বন্ধু আসছে, সেটা একরকম, আর আকস্মিকভাবে কোনো বন্ধুকে পাওয়ার মধ্যে যে আনন্দ, সেটা আসলে অনুভূতিতে প্রকাশ করা সম্ভব না। আচ্ছা, আমরা তাহলে একটু এই পথে তাকাই এবং স্বাগত জানাই আপনার একজন বন্ধুকে। প্লিজ স্বাগত। আর এর জন্য আমি আছি। স্বাগত, কেমন আছেন? এটা শুরুতে আপনার কথা বলছিলাম যে হুট করে যদি এরকম কেউ আসে এবং আমাদের সাথে যোগ দেয়, কথা বলে, কেমন লাগবে। এবং সেই মুহূর্তটা বুঝতেই পারলাম, দুজনের হাসি দেখি, দুজনকে দেখি মনে হচ্ছে বন্ধু, একসঙ্গে স্কুলে কলেজে একসঙ্গে পড়াশোনা। কখন থেকে মানে বন্ধুত্ব শুরু? আমরা শুরু খুব বাল্যবন্ধু থেকেই, মানে আমরা একই শহরে বসবাস, কিন্তু প্রাইভেট স্কুলে আমরা একটু ডিস্টেন্সে পড়ছি, 2 স্কুলে পড়ছি, কিন্তু হাই স্কুলে আমরা একসঙ্গে পড়াশোনা করছি। ক্লাস 6 থেকে একটানা কলেজ পর্যন্ত বিয়ে পাস করছি। আচ্ছা, ওই সময় কি কোনো স্মৃতি মনে পড়ে সরাসরি দুজনে? হ্যাঁ, আমরা আমরা তো একসঙ্গে ক্রিকেট খেলতাম। তো সেই স্মৃতি তো মনে আছে। তাছাড়া এই বিকেলে মেশা, লেকের পাড়ে ঘোরা, গল্প করা, মানে অকারণ গসিপিং যেটাকে বলে, নানা ধরনের কথা এইসব তো ছোটবেলায় থাকি। আচ্ছা, একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আমাদের অহংকারের জায়গা, নিশ্চয়ই আমি সেই দিনটার কথা একটু শুনতে চাই। 7ই মার্চ আপনিও ছিলেন। 7ই মার্চে আমি এই মাঠে ভাষণ দিচ্ছি। আমি তখন ইউনিভার্সিটিতে, মানে বিএ পাস করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য তখন তো কোনো আন্দোলন। আমার এক ভাই ছিল পিএ চাকরি করে, আবুল হাসনান। তো 7ই মার্চের ভাষণ ভোরবেলা শোনার ভাষণ হবে। তার আগে আমি 1 মার্চে আমি ঢাকা স্টেডিয়ামে এমসিসি ভার্সেস পাকিস্তানের ক্রিকেট খেলা দেখতেছিলাম, টেস্ট খেলা। 3টের সময় হঠাৎ দেখি যে খেলা প্লেয়াররা সব মাঠ ছেড়ে চলে যেতেছে। কী ব্যাপার কিছু বুঝতে পারতেছি। হঠাৎ করে শুনলাম যে এরকমভাবে এইসব জাতীয় পরিষদ ভেঙে দিচ্ছে, কারণ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাইছিল। তারপরে তো সব মাটিতে নামিয়ে নেবে। পরে 7ই মার্চে ভাষণ দেবে শেখ সাহেব শুনলাম। সেই সুদূর বাসভবন থেকে আমরা হাইটে আসলাম। মাঠে যখন এসে তখন 2:30 বাজে, মানে স্টেজের খুব কাছাকাছি, যে ওই যে বাঁশ বাঁধা ছিল, ভিতরে মেয়েরা ছিল, ওই কাছাকাছি দাঁড়াইছিলাম। এত লোক আমি কোনোদিন দেখিনি এর আগে, আর কোনোদিন দেখবো না মনে হয়। পরে তো শেখ সাহেব যথাসময় ভাষণ দিল। মনে হলো যে আল্লাহ ওহিদ পাঠাইছে যে দেশ স্বাধীন করার জন্য, সে ডিক্লারেশন দিয়ে দিল যে এই রক্ত যা দিয়েছে আরও দেবো, এই দেশ স্বাধীন করে ছাড়বো। তখন আমার মনের ভিতরে একটি এলো যে না, তাহলে বোধহয় যুদ্ধ করতেই হবে, কারণ পাকিস্তান তাড়াইতে হবে। তখন আমি 10 তারিখে মাদারীপুর চলে গেলাম। মাদারীপুর গিয়ে ওখানে গিয়ে 25 মার্চে যখন হাইসেন আর্মি নামলো, তখন আমরা বন্ধুরা এই যে বসে আছে, আমরা আরও বন্ধুরা সব কলেজ ফুটে আমরা ট্রেনিং দিতাম। সাধারণ খান এখন বর্তমানে যে নববন্ধুর মধ্যে বাল্যবন্ধু, তারা গণেশ করে তখন আগরতলা কেসের আসামি ছিল স্টুয়ার্ট মজিব, 3 নম্বর আসামি। এবং আমাদের সরকার যে কিছুদিন আগে মানে ডেপুটি স্পিকার ছিল, তার অর্গানাইজে আমরা স্টুয়ার্ট মজিব সহ 160 জন ছেলে আগরতলা আসি ট্রেনিং দেওয়ার জন্য। আচ্ছা, সেই গর্বের দিনগুলোর কথা আবারও শুনবো, কিন্তু তার আগে আমি একটু আপনার স্কুলের অন্য বন্ধুদের কথা শুনতে চাই। স্কুল, হাই স্কুলের আর কারা ছিল এবং তাদের সাথে কী করতো? আমাদের সাথে যেমন অসীম ছিল, শাহজাহান খান মনি ছিল, আব্দুল হাই ছিল, হাইবুলক ছিল, এখন নৌমন্ত্রী শাহজাহান খান ছিল, এরাই আমরা ছিলাম। যেমন ছোটো বন্ধুদের ভিতরে হুমায়ুন ফরিদি ছিল, আমার ছোটো ভাইয়ের সাথে পড়তে, কিন্তু আমাদের সাথেই খেলাধুলা চলাফেরা এবং তার দুষ্টমি স্মৃতিগুলো এখনও খুব মনে পড়ে। আমরা আরও গল্প করবো, আরও সেই উজ্জ্বল দিনগুলোর কথাগুলো শুনবো, বন্ধুদের কথাগুলো শুনবো দুজনের সাথেই। সে কষ্টের কাহিনী, গর্বের কাহিনী, আনন্দেরও। তাহলে আমরা একটু হাঁটি, সামনে যাই। আচ্ছা, বন্ধুদের কথাগুলো শুনছিলাম, অন্যান্য বন্ধুদের কথা শুনছিলাম। আপনার কথা একটু শুনতে চাই। পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন, তো ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব আরও বেশি রঙিন, আরও বেশি অন্যরকম। সেই সময় বন্ধুদের কথা আমার কিন্তু আবার একটা অন্যরকম। যেমন আমাদের বন্ধু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, তারপর প্রণব চৌধুরী বলে একজন বিখ্যাত ছড়াকার আছে, জাতীয় পার্টির এখন করে যে ফিরোজ রশিদ, তারপর শিল্পকলা একাডেমির SM মহসিন অভিনেতা, তারপর আমাদের মামুন বলে এক বন্ধু ছিল, তারপর আমাদের স্বপ্না রায় বলে আমাদের এক বন্ধু ছিল। সে এলো ভিক্টোরিয়া কলেজ থেকে, সে ছিল সবচাইতে সুন্দরী, ফলে আমাদের আকর্ষণের বিষয়বস্তুতে পরিণত ছিল সে। আর আমার পলিটিক্যাল বন্ধু ছিল বেশি তুলনামূলক হয়, আর কবিরা ছিল হচ্ছে আমার জুনিয়র এবং সিনিয়র যারা, তাদের সঙ্গে যেমন রফিক আজাদ, তারপর আমাদের শহীদ কাদরি, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, আবুল হাসান। আমরা তো মোটামুটি 60-এর দশকের শেষ দশকের কবি, ফলে আমাদের বন্ধুত্ব ছিল এটাকে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ মিয়ার ক্যান্টিনকে কেন্দ্র করে, আফসার মিয়ার ক্যান্টিনকে কেন্দ্র করে আমাদের বন্ধুত্ব ছিল। এবং এদের নিয়ে আমাদের এই প্রায় আজকে যে 46 বছর
আমরা এখনও বন্ধু আছি যারা জীবিত আছে, আমরা আমাদের বন্ধুত্ব কিন্তু এখনও অটুট আছে। চমৎকার। আপনার কথা জানতে চাই, সেইভাবে মানে স্কুলের পর হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই সময়গুলোতে আরও বেশি রঙিন। সেই সময়ের যে বন্ধুরা ছিল তাদেরকে এখন কতটা মনে পড়ে, বা সেই সময়ে কিভাবে আপনাদের দিনগুলো কেমন ছিল, কি করতেন বন্ধুরা মিলে? না, তখন তো স্বাধীন হওয়ার আগে মানে পরিবেশটা অন্যরকম ছিল। আমাদের মধ্যে যেমন রব শিকদার ছিল, মুশরাফ ইঞ্জিনিয়ার, কর্নেল মুশরাফ, তারপর কর্নেল রব, ব্রিগেডিয়ার রব, তারপরে অনেকে আছে, অনেকে কত মনে নেই, বিভিন্নভাবে বিচ্ছিন্ন আছে। কিন্তু এখন যারা ঢাকাতে আছে এখনই আমরা এদের সাথে দেখা সাক্ষাৎ হয়, যেমন রব শিকদার, অসীম, শাহজাহান খান, তারপর হাইবুল হক। আচ্ছা, আমরা তাহলে সেই গৌরবের দিনগুলোর কথাগুলো শুনি। আমরা একটু বসি সামনে। তোমারই খোঁজে আমি সবার জন্য একটু আপনার সেই মুক্তিযুদ্ধের দিনগুলির কথা জানতে চাই, যেটা আমাদের জন্য অহংকারের, গৌরবের দিনগুলো। এবং সেই সময়ে যারা বন্ধু ছিল তারা বন্ধুর থেকেও তো নিশ্চয়ই বেশি ছিল, পরিবারের মতো মানুষ ছিল। তাদের সাথে কাটানোর সময় এবং সেই সময়ের স্মৃতিগুলো একটু জানতে চাই। মুক্তিযুদ্ধ তো আমরা 25শে মার্চ যখন মানে সারা দেশে পাকিস্তান আর্মি মানে হত্যা করার জন্য নেমে গেল, তখন আমরা মাদারীপুরে যারা আমরা বন্ধুবান্ধব আমরা কলেজ ফিল্ডে সব জড়ো হইলাম যে কী করা যায়, আমরা ট্রেনিং দিতে কী করা যায়। তখন 18ই এপ্রিল তৎকালীন ক্যাপ্টেন শওকত, যে পরে ডেপুটি স্পিকার হয়েছিলেন কর্নেল শওকত, এবং স্টুয়ার্ট মুজিব, শাহজাহান খান, নৌমন্ত্রী সরোয়ার হোসেন মোল্লা, ডাইরেক্টর ছিলেন বকরি বাহিনীর, আমরা বন্ধুবান্ধব মিলে সব অর্গানাইজ করলাম যে কী হয়েছে, বিভিন্ন থানা থেকে 20 জন করে যুবক সংগ্রহ করে 160 জন আমরা 18 এপ্রিল ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন অর্গানাইজ মুক্তিযুদ্ধ হিসাবে আর কোনো ছেলেপেলে ভারতে ঢুকে নাই। ওখানে যে বিএসএফ কাঠালিয়াতে নিয়ে গেল, আগরতলা কাঠালিয়াতে ওই 35 জনের মতো আপনার বিএসএফের সৈনিক অফিসার ছিল, এবং 3টা ছোটো ছোটো ঘর। তো বললো যে তোমাদের 160 জন তো আমাদের এখানে থাকার মানে সম্ভব না। তখন আমাদের একটা উঁচু পাহাড় নিয়ে গেল, সবই পাহাড়ময়। তো পাহাড়ের নিচে বলে যে এখানে ঘুমাইতে হবে। বাধ্য হয়ে দেশের জন্য যুদ্ধের জন্য আসছে, বাধ্য। আচ্ছা, যুদ্ধে কি বাড়িতে বলে গিয়েছিলেন নাকি? না, আমার মাকে বলা তো কোশ্চেনই আসে না, তো দায়িত্ব দিত না। খালি আমার মেজো ভাইকে, উনি কলেজের প্রফেসর ছিলেন, ওনাকে বলে আসছিলাম। তারপরে তারা কোনো খাবার দিতে পারলো না। ওই আশেপাশে একটা ছোটো একটা বাজার ছিল, ওই বিএসএফের জন্য একটা ছোটো বাজার, কয়েকটা 10-15টা ঘর ছিল, ওখানে চিরা মুড়ি, নিম্নমানের বিস্কিট এইগুলো আমরা খাওয়া বললাম। কিন্তু কিছুদিন পরে বলো যে না, এটা তো খুব বর্ডারের কাছে, আমাদের এখানে ট্রেনিং দেখছি পাকিস্তান আমরা যে কোনো সেল মারতে পারে। আমাদের নিয়ে গেলো আসামের কাছাকাছি এক অম্পিনগর, ওখানে দেখি অর্গানাইজ হিসাবে ক্যাম্প হচ্ছে, মানে অনেক তাবুস, ওখানে বিরাট উঁচা পাহাড়, এত উঁচা পাহাড় যখন ম্যাক আমাদের মুখে লাগে। তারপর তো ওখানে ট্রেনিং শেষ হওয়ার পর, কিছুদিন শেষ হওয়ার পরে বলো যে তোমাদের এখান থেকে 15 জনই করো, নো ট্রেনিং দিতে হবে। এর জন্য আমরা নো ট্রেনিংয়ের জন্য ওখানে প্লেনে করে আমাদের আগরতলা নিয়ে আসলো, মানে লরিতে করে আগরতলাতে প্লেনে করে কলকাতা নিয়ে আসলো। কলকাতা থেকে আমাদের সারা রাত করে পলাশি আসার পরে মানে বেলা 10টার মধ্যে প্রায় 50টার কাছাকাছি ছেলেপেলে বিভিন্ন ক্যাম্প থেকে আনলো যুবকদের, যারা গেরিলা ট্রেনিং দিতেছিল। তো সারা দশের সময় তৎকালীন প্রাইম মিনিস্টার তাজউদ্দিন সাহেব আর কর্নেল ওসমানী, মানে জেনারেল ওসমানী আসলে বললো যে, তাজউদ্দিন সাহেব বললো যে এই নো ট্রেনিংটা হবে কঠিন ট্রেনিং, সুইসাইড স্কোয়াড, তোমরা 200% মারা যাবা, এবং এই ট্রেনিংটা, এই যুদ্ধটা আমাদের দরকার। বিদেশি জাহাজ, পাইসারি যারা খাদ্য অস্ত্র নিয়ে আসে, এগুলোকে ডুবাইতে হবে। এখন তোমরা যদি এই ট্রেনিং দিতে চাও, যারা দিতে চাও তারা দাঁড়াইতে পারো, যারা দেবে না তারা 2 পা পিছাও। তাতে প্রায় 400 কাছাকাছি ছেলেপিলে আমরা 180 জন রাজি হইলাম। ট্রেনিং সে কষ্টের ট্রেনিং, ভীষণভাবে কষ্ট। 18 ঘন্টা 20 ঘন্টা আমাদের পানিতে সাঁতরাইতে হইতো, কীভাবে সাঁতরাইতে হবে, কীভাবে ডুব দিতে হবে, কোনো শব্দ হবে না। তারপরে কিছুদিন এইগুলো করার পরে আসলো লিম্পেট মাইন্ড, যে মাইন্ডটা দিয়ে আমরা জাহাজ ডুবানো হবে। জুলাই মাসের 30 তারিখে বলা হলো যে এখন মানে অপারেশন জ্যাকপট, মানে বাংলাদেশের নদীবন্দরগুলো যে আছে, পোর্ট আছে, এইগুলো অকার্য করার জন্যই অপারেশন জ্যাকপট করা হবে। এবং সেটা ভাগ করা হলো তৎকালীন চালনা, এখন যে মোংলা, চিটাগাং, নারায়ণগঞ্জ, চাঁদপুর, দাউদকান্দি, এভাবে আমাদের লিস্ট করা হলো কে কোথায় যাবে। কোনো সেক্টর কমান্ডের আন্ডারে আমরা ছিলাম না। আমরা একই দিনে একই রাতে 15ই আগস্ট
রাত্র 1:30টার দিকে আমরা চিটাং জাহাজ ডুবাই। তখন চিটাং মংলা 22টা জাহাজ ডুবানো হয়েছিল আমাদের, পাকিস্তানি জাহাজ, বিদেশি জাহাজ, খাদ্য পাকিস্তানি আলাব্বাস 16তলা জাহাজ, সেখানে অস্ত্র খাদ্য সৈনিক ছিল, সেইটা ডুবানো হয়েছে। হরমুজ, পাকিস্তানি জাহাজ হরমুজ, ব্রিটিশ জাহাজ ডেভিডসন, এগুলো চিটাং আমরা ডুবাইছি। আমাদের এই অপারেশনের পরেই কিন্তু এদের মনোবল অনেক কমে গেছে। স্বাধীনতা 33 বছর পরে 2004 সালে আমার এই বন্ধুর সাহায্যে এবং প্রথম আলোর সম্পাদক মতিবারের সাহায্যে মানে তাদের আমি একটা বই লিখছিলাম। সেই বইতে ডিটেলস আছে মুক্তিযোদ্ধার নৌকমান্ড, পলাশী, কর্ণফুলী এবং কলকাতা। এই বইটা নিয়ে এখন চিটাং পোর্ট একটা চলচ্চিত্র তৈরি করবে, সেইভাবে তারা অর্গানাইজ হয়েছে এবং অনেক দূর আগেও গেছে। সেখানে তো আরও বন্ধুরা ছিল, নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুকে হারিয়ে ফেলেছেন যিনি শহীদ হয়েছেন। আমি জানি না ফার্স্ট অপারেশনে কোনো বা সেই যুদ্ধক্ষেত্রে সরাসরি একটা স্মৃতি বন্ধুকে ঘিরে এরকম একটা স্মৃতি শুনতে চাই। মানে এই ফার্স্ট অপারেশনে আমাদের কোনো বন্ধু কোনো মারাত্মক দূরের কথা ইঞ্জুরি হয়নি। বুকে মাইন্ডটা এখানে বাইন্দা খালি গায়ে, কোনো আপনার অক্সিজেন নাই, মাস্ক নাই, কোনো ডুবারো পোশাক নাই, খালি গায়ে একটা সামান্য ল্যাংটি পরে এখানে মাইন্ডটা বাইন্দা এই শত্রু জাহাজ ওপারে গিয়ে সাঁতরে গিয়ে জাহাজে লাগানো, এটা মনোভাবই অনেক তফাৎ। যুদ্ধকালীন সময়ে আপনার সেই সময়টা, সেই সময়ের অভিজ্ঞতা, সেই সময় বন্ধুদের স্মৃতি মানে 1 মার্চে ইয়াহিয়া খান যখন সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করলো, তখন তো আমরা শোনা অবস্থাতেই 1 সেকেন্ড দেরি না করে সমস্ত হল থেকে ছাত্ররা বেরিয়ে পড়লো দলে দলে, কাউকে কিছু বলতে হয়নি। খাওয়া দাওয়া যে যেখানে ছিল সমস্ত কিছু বন্ধ করে দিয়ে বেরিয়ে পড়লো। 3 তারিখে কারফিউ দেওয়া হলো, আমরা কারফিউ ভাঙলাম। সেটা 1জন 2জন লোক না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আবার ভেঙেছে, কজনকে গুলি করবে। তারপর নিউ মার্কেটের পরে মিছিলটা যাওয়ার পরে ওখানে গুলি হলো। গুলি হওয়ার পরে কিন্তু এই মিছিল থেমে থাকেনি। আমি কিন্তু ওই বয়সে তখন বিয়ে করে ফেলেছি। আমার ওয়াইফ তখন বাবার কাছে থাকে, আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, তারা ছিল মানিকগঞ্জে। মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে জামা প্যান্ট পরে কাঁধে ব্যাগটা নিয়ে ঝুলিয়ে আমি রোকেয়া হলের সামনে এই পাশে সমঝোনার হলের এই পাশে এসে দাঁড়ালাম। ওখানে এসে তখন ওই চকবাজার থেকে মুড়ির কিনবাকে বাস চলতো, 4 ঘন্টা 5 ঘন্টা লাগতো মানিকগঞ্জ যেতে। আমি ওখানে চেপে মানিকগঞ্জ ঢুকে গেলাম এবং 7 মাস মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াতে। ইতিমধ্যে আমার সঙ্গে আমার মামার একটা সংযোগ হয়েছিল, তার বাড়ি ছিল মানিকগঞ্জের 8টি জায়গায়। তো তিনি এসেছিলেন খোঁজ খবর পেয়ে, এসে আমাকে বললো যে এখানে থাকা তো ঠিক হবে না, আমাদের ওখানে চলে। পরে আমরা ওখান থেকে চলে গেলাম বলরা বলে একটা জায়গা হরিরামপুরে। সেখানে ঢাকা শহর থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে জড়ো হচ্ছে, কারণ আমাদের ওটা জমিদার বাড়ি ছিল। পরে মামা একটা দালাল ঠিক করলো, যার মাধ্যমে ওই নৌকা করে তারা ইন্ডিয়াতে নিয়ে যায়। এখন সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পদ্মা পার হতে হবে। আমরা যখন ওপারে গেলাম নিরাপদে, গিয়ে ওই জায়গাটায় পৌঁছেই একটা খালের মধ্যে ঢুকে গেলাম। ওখানটাতে আওয়ামী লীগের এক নেতা একটা ব্যবস্থা করেছিল, খাওয়া দাওয়ার সমস্ত মানুষ যারা আসতো তাদের জন্য লঙ্গরখানার মতো একটা ব্যবস্থা করেছিল। তো ওখানে আমরা থাকলাম। পরের দিন সকালবেলা আমাদের সঙ্গে আরও কিছু ছেলেপেলে ছিল যারা মুক্তিযুদ্ধে যাচ্ছে। সেই কালীগঞ্জে আমরা গিয়ে পৌঁছালাম। সে অনেক প্রায় সন্ধ্যা হয়ে গেল। ওই সময় মাদারীপুরের কজন মুক্তিযোদ্ধা তারা ফিরে আসছিল, অস্ত্র সাপ্লাই দিয়ে কলকাতা শহরে তারা ফিরে আসছিল এবং ওখানে তাদের সঙ্গে আমার দেখা হলো। এরা সবাই আমার পরিচিত, আমাদের যারা বাদশাবাই ছিল, হাবিবুল ছিল, তারপর নিরু হলদার ছিল, এরা ছিল। তো এদের সঙ্গে দেখা হতে আমরা তো খুবই আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম। এরপর আমি দালাল যেহেতু ওই রাত্রিতে যাবে না, কিন্তু ওই রাত্রিতে মুক্তিযোদ্ধারা আবার ফিরে যাবে কলকাতায়, এই সিদ্ধান্ত। তখন আমি বাদশাবাই হচ্ছে নেতা, বাদশাবাইকে বললাম, বাদশাবাই আপনাদের সঙ্গে আমাদের নিয়ে যাও। কেন যেন তারা রাজি হলো। আমরা এই 4-5 জন আর আমরা 2-3 জন, এর সঙ্গে নিরঞ্জন অধিকারী আমাদের বন্ধু ছিল, সে ছিল, আর আমার মামা ছিল। আমার বড় ছেলেটা তখন হয়েছে, বড় ছেলেটাও সঙ্গে ছিল, সে ছোট্ট, খুবই ছোট্ট। তো ওই নৌকায় উঠলাম। এরপর যেটা হলো, আমরা একেবারে যশোরের সিএনবির রাস্তা যেটা, সেটার কাছে চলে এলাম। অন্ধকারের মধ্যে একটা আর্মি জিপ সাঁই করে চলে গেল। এর মধ্যে আমরা সবাইকে সিগন্যাল দিল, যেই রাস্তা পার হলাম হঠাৎ একটা ভয়ঙ্কর আওয়াজের শব্দ হলো। এই শব্দ হতে যে যার মতো যেদিকে পারলো লাফিয়ে যে যার মতো ঢুকে গেল। আমরা ঢুকে গেলাম, সবাই বিচ্ছিন্ন হয়ে গেল। না,
সবাই বিচ্ছিন্ন হয়ে গেল। পানের বরজের মধ্যে আমরা ঢুকে গেলাম। পানের বরজে পাটকুড়ির ভাঙার আওয়াজ ইত্যাদি ইত্যাদি। যখন নিঃশব্দ হলো দেখি যে আমি আছি, আমার মামা আছে, নিরঞ্জন আছে, মামার কোলে বাচ্চা, এটা আমার ওয়াইফ। হঠাৎ আমরা আমি নাম ধরে ডাক দিতে থাকলাম চিৎকার করে। কিছুক্ষণ পরে হঠাৎ ওই পার থেকে আওয়াজ এলো, অসুবিধা চিন্তা করবেন না, বৌদি এখানে। মানে একটা ভারী পাথর মুখের মধ্যে থেকে নেমে গেল। তারপর তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাংলা সীমান্তে চলে গেলাম, বর্ডার পার হয়ে ওপারে গিয়ে নিশ্চিত করলাম। এই কথাগুলো শেষ হবার না, কিন্তু হয়তো আমাদেরকে অনুষ্ঠানের নিয়মে শেষ হতে হচ্ছে। আমি একটু দুজনের কাছে একটা জিনিস জানতে চাই, মুক্তিযুদ্ধের সময়টাতে পরিবার পরিজন ছেড়ে মাকে বাবাকে না বলে গিয়ে বন্ধুদের সাথে থাকা এবং সেই বন্ধুদের সাথে মিলে জীবনের পরোয়া না করে একটা পতাকার জন্য এত কিছু করা, সেখানে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের কথা বললে বন্ধুত্বের গুরুত্ব কতখানি আসে বা সেটার গুরুত্ব কতখানি ছিল, তো দুজনের কাছ থেকেই না সেটা স্বাভাবিক। তখন তো ধরেন আমরা একসঙ্গে ট্রেনিং দিচ্ছি, একসঙ্গে রাত্রে ঘুমাইছি, একসঙ্গে খাওয়াইছি, সুখ দুঃখ সব ভাগ করে করছি। আমরা যখন বন্ধুরা একসঙ্গে হইতাম তখন এইগুলো ভুলে যায়, মানে কীভাবে ট্রেনিংটা শেষ করবো, কীভাবে যুদ্ধ শেষ করবো, কবে স্বাধীন হবে, এটা নিয়ে খুব আমরা চিন্তা করতাম। ফেনীর বর্ডার দিয়ে যখন আমরা বাংলাদেশে ঢুকি, সারা রাত্রি বৃষ্টি, অগস্ট মাস 11 তারিখ 10 তারিখ 11 তারিখে সারা রাত্র হাঁটতেছি রাত্র 10টা সাড়ে 10টার সময় যখন হাঁটতেছি আমাদের গাইড বলতেছে যে এখন তো ভোর হয়ে যেতেছে, তো এখন তো আর হাঁটা যাবে না। তো দেখি আমার এক আত্মীয়র বাড়ি আছে কাছাকাছি, তাদের সাথে আমি একটু আলাপ করে আসি ওখানে থাকা যাবে কি না। তো কিছুদিন পর দিয়ে ওই গাইডটা একটা বুড়া ভদ্র লোক, মানে এই পাখাদারি আমাদের বলতেছে, বাবারা তোমরা আমার বাড়িতে থাকো, এখানে কোনো অসুবিধা নেই, এখানে আমি কোনোদিনও আসতে পারবে না, এটা মুক্ত এলাকা। তখন তার যে কাচারি ঘর বা বৈঠকখানা সেটা গ্রামের কতটুকু থাকে, ছোটো একটা ঘর, ওই ঘরেতে আমরা 21 জন গেলাম, কিন্তু শোয়ার মতো সম্ভব না। সবাই আসলে মিলেমিশে একটা অসাধারণ সময়, মানে বসে বসে আমরা একজন মাঝে গাড়ি দিয়ে ঘুমাই গেলাম এই 15-20 মিনিট পরে। আসলে দিনগুলো অমনই ছিল। আমরা আসলে পুরো গল্পটা আবার সব কিছু শুনতে পারলে খুব ভালো হতো। আমাদের মূল জায়গাটা আমরা বোধহয় পেয়ে গেছি যে বন্ধুত্বের গুরুত্ব আসলে অনেক বেশি ছিল। আমার মনে হয় আপনিও তাই বলবেন। মানে মুক্তিযুদ্ধ মানুষকে ভুলিয়ে দিয়েছিল সব লোভ, সব ধরনের অসৎ চিন্তা ভাবনা থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল, এবং বন্ধুদের তো বটেই। এই বন্ধুত্ব বললাম তো পরীক্ষিত বন্ধুত্ব, এর মধ্যে কোনো প্রশ্ন নাই, কোনো রকম কোনো ই নেই, এখনও আছে। ধন্যবাদ দুজনকেই এবং সম্মানও জানাই। অনেক বছর খুব ভালো করে আমাদের মাঝে বেঁচে থাকুন এবং আমাদের জন্য আশীর্বাদ করবেন আপনাদের দেয়া দেশটা আমরা যাতে সম্মানের সাথে। আপনি দেখেন যে স্বাধীন হয়েছে কত বছর, অনেক কাহিনী মনে নেই, কিন্তু এই 9 মাসটা মানে কোনো কিছু ভুলি নেই, ভোলার না, এটা বলা সম্ভব নয়। ভালো থেকো, শুভকামনা আমাদের ডাকার জন্য টিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিতে হচ্ছে এবং শেষে এসে অনেক কথাই আসলে বলতে ইচ্ছে করে বা বলি, কিন্তু কখনো কখনো সব ভাষা কোথায় জানি হারিয়ে যায়। স্বাধীনতার চেতনার কথা আমরা বলি, স্বাধীনতার চেতনা বোধহয় ওটাই, লক্ষ্য একটাই, দেশ, দেশপ্রেম। দল, মত, ধর্ম, বর্ণ অনেক কিছুর ভেদাভেদ থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সবাই একই সাথে বন্ধু হয়ে ওঠা। সেই বন্ধুত্বই আমাদের মাঝখানে মনের ভিতরে বসতি গাড়ুক, সেই বন্ধুত্বই বেঁচে থাকুক। সেই বন্ধুত্বের আহ্বানে আমি ইভান সাহের আজকের মতো বিদায় নিতে চাই এবং আগামী সপ্তাহে আবারও অন্য কারো বন্ধুত্বের গল্প নিয়ে আপনার প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় হাজির হব। ভীষণ ভালো থাকুন। কোথায় জানি না মনে পড়ে